রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলায় অনেকেই হতাশ বললেন মির্জা ফখরুল। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টার অভিযোগ। জুলাই হত্যার ঘটনায় শেখ হাসিনাকে নিরপরাধ দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। ট্রাইব্যুনালে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে, ইসিকে শীর্ষ পদাধিকারীদের আশ্বাস। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহজালালের কার্গো ভিলেজে আগুনে 12,000 কোটি টাকার ক্ষতি, দাবি ব্যবসায়ীদের। ষড়যন্ত্র ও ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা বলে অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত বড় একটি অভ্যুত্থানের পর দেশকে সুন্দরভাবে সাজানোর সুযোগ এলেও রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলায় অনেকে হতাশ হচ্ছেন। তিনি বলেন, দেশের দুর্ভাগ্য, শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র। তিনি বলেন, শিক্ষা খাতকে অনেক কম গুরুত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ঢাকা মহানগরীতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিক্রমা। সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবর্ধনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সামনে একটি নতুন সূর্য উঠুক, এই সম্ভাবনা দেখতে চান তিনি। কিন্তু ইদানিং অনেকেই হতাশ হচ্ছেন। অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে তুলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করাই, এমএ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে, সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এমএ পাসকে দিতে চাকরি দিতে ওনারা পারেন না। আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারত আপনার ইলেকট্রিসিটির উপরে, অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদদের ফেলিয়ার। এই যে আমাদের স্যাররা আন্দোলন করছেন, রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য, এটা তো অনেক ভালো হতে পারত। মির্জা ফখরুল বলেন, দেশে এখন ক্রান্তিকাল, একটি অস্থির অবস্থা চলছে। এই অস্থিরতাকে, এই যে এখানে তো সব জেনজি, তাই না? কি তাই তো নাকি? ভুল বলছি? ওদের চিন্তা, ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য, এটা অস্বীকার করতে উপায় নেই। আমরা হচ্ছি রাজনীতির মাঠের লোক, রাস্তাঘাটে বনে বাজারে চিৎকার করি, স্লোগান দিই, বক্তৃতা করি, তাই না? তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও। এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে। সব ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার কথাও জানান তিনি। হিন্দু ধর্মাবলম্বী প্রায় 50 বিশিষ্ট ব্যক্তির বিএনপিতে যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কোনো ধরনের প্রতিহিংসা চায় না বিএনপি, সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলতে চান তারা। সংখ্যালঘু মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান তিনি। বলেন, বৃহত্তর ঐক্য গড়ে তুলে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চায় বিএনপি।
আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন। এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে উদ্দেশ্য বলতে চাই। আমার কাছে অনেক খবর আসে, দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবে। তারা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলায় শেখ হাসিনার পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সকালে ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি ট্রাইব্যুনাল আইনের নানা সীমাবদ্ধতা রয়েছে দাবি করে বলেছেন, এই আইনে বিচার হলে তা হবে প্রশ্নবিদ্ধ। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত রাষ্ট্রপক্ষের নানা যুক্তির বিরোধিতা করেছেন। বলেন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে শেখ হাসিনার কোনো হাত ছিল না, সরকার চালাতে গেলে অনেক অপ্রিয় কাজ করতে হয়। পরে মঙ্গলবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে ট্রাইব্যুনাল। এর আগের 5 দিনে এই মামলার অভিযোগের পটভূমি এবং সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে শেখ হাসিনার মামলায় একমাত্র গ্রেফতার আসামি এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। সুযোগ সুবিধা তাকে দিতে হবে, সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা প্রসিকিউশন রাষ্ট্রের কাছে, এই ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, এমন নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। এরই মধ্যে প্রসিকিউশন তদারকিতে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ডক্টর রেজাউল করিমের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় এর আওতার বাইরে থাকবে। হত্যাসহ গুরুতর বিভিন্ন অপরাধের অভিযোগে দায়ের মামলায় প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ কমিটি। বার্তায় আরও জানানো হয়েছে, জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে এ পর্যন্ত 837টি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 45টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ রয়েছে। নির্বাচনের আগে পরে 8 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের পরিবেশ নিয়ে আইন শৃঙ্খলা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো উদ্বেগের কথা জানানো হয়নি। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ সদস্য এবং 5.5 থেকে 6 লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবেন। ভোট প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে ইসি সকালে বৈঠকে বসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র্যাব, এসবি এবং সিআইডি শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে সচিব সাংবাদিকদের জানান, সব বাহিনী সহযোগিতার আশ্বাস দিয়েছে। সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। দুটো এখানে সুবিধা, একটা হচ্ছে যে তাদের নিজস্ব বাহিনীর প্রয়োজনে প্রশিক্ষণটা দিচ্ছেন, পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে আরও অর্থবহ করার, যুক্তিকর্তা এবং অবাধ করার জন্যও যে প্রশিক্ষণটা সেটা করতেছেন। এবং সেন্সিটাইজেশনটা যেটা হচ্ছে যে আমরা একটা ভালো নির্বাচনের মুখী। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন অনুষ্ঠানে সমস্যা হবে না বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, দেশে সবকিছুতেই ঝুঁকি ও চ্যালেঞ্জ থাকবে, তারপরও নির্বাচন ভালোভাবে আয়োজন সম্ভব হবে।
জানান বডি ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত ও বরাদ্দ হয়েছে, তবে দাম নির্ধারণ হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান আগুনের বিষয়টি নাশকতা কি না তা এখনই বলা সম্ভব নয়। তিনি বলেন এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রবাসীদের সুবিধা দিতে পাসপোর্টের ফি কমানোর বিষয়টি প্রক্রিয়াধীন। বিমানবন্দরে ই গেট এ সপ্তাহেই খুলে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এটা অবস্থা বডি ক্যামেরা মানে এটা তো ইসে না যে বাজার থেকে সাথে সাথে ইয়ে কিনে নিয়ে আসতে পারবো না। এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে, আল্লাহ দিলে কিনা হয়ে যাবে। এবারে সংশয় আছে দেখি তো আমরা এইবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। তারপরে আমরা বলতেছি যে ধরেন যে এর আগে আমরা বলছি যারা যে অনেকগুলি নির্বাচন, গত 3টা নির্বাচন যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী জোবায়েদের জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 2:10 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তার জানাজায় যোগ দেন সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রদলের নেতাকর্মীরা। জানাজা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হুঁশিয়ারি, মঙ্গলবার সকাল 10টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এদিকে পুলিশ বলছে তদন্ত চলমান, শিগগিরই আসামিদের গ্রেফতার করে হত্যার আসল রহস্য উদ্ঘাটন করা হবে। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। রাজধানীর আরমানিটোলায় ছাত্রী পড়াতে গিয়ে হত্যার শিকার জোবায়েদের মরদেহ সোমবার বেলা 1টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। এ সময় জোবায়েদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন বন্ধু, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। সবাই জোবায়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। কোন ধরনের যে ফাঁকফোকর অথবা ফিসফাস যে কথাবার্তাগুলো চলছে সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না। প্রকৃত আসামি যে গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয় তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে। পরে বেলা 2টার দিকে ক্যাম্পাসে জোবায়েদের নামাজে জানাজা সম্পন্ন হয়। এ সময় ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন জোবায়েদের বাবা। সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে। এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি, তারপরও আমি ঠিকমতো মামলা রুজু করতে পারি না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে স্পষ্ট ভাষায় আমাদের সরকারের উচিত সাহেব যেটা বললেন, চাই যে একটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। জানাজা শেষে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলন করে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেয় পুলিশ। আগামীকাল 10টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি। 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। হত্যার মোটিভ উদ্ঘাটন করে আমাদেরকে রিচ করতে হবে। আসামি ধরলে আসামির কাছ থেকে আমরা যখন শুনবো প্রকৃত ঘটনা, তখন আমরা বুঝবো আসলে কে কে আসামি। তারা মানে যারা আঘাত করেছে, এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি, তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা। তখন আমরা অ্যারেস্টে যাব। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা ছুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। রবিবার বিকেলে আরমানিটোলায় টিউশনে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন জবির 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা। সারা দেশের হাজার হাজার শিক্ষক এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি। এদিকে টানা 9 দিন ধরে শিক্ষকদের আন্দোলনে বছরের শেষ দিকে এসে পাঠদান বন্ধ রয়েছে 30,000 মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। রকনুজ্জামানের রিপোর্ট। মূল বেতনের 5% বাড়ি ভাড়া বাড়ানোর সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সোমবার বেলা 11টা থেকে সারা দেশ থেকে আসা হাজার হাজার শিক্ষক কর্মচারী শিক্ষক মহাসমাবেশে যোগ দেন।
মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এত কম বেতন সেটা আমাদের বলার ভাষা নাই। 13,000 15,000 টাকা একটা শিক্ষক এই দ্রব্যমূল্যের বাজারে, তার জন্য কি হয়? 20%-এর নিচে কোনো কথাই নাই। 1,000 টাকা বাসা ভাড়া কোথায় পাওয়া যায়? আমি আমার প্রধান উপদেষ্টা, প্রধান শিক্ষা উপদেষ্টা এবং সচিব ওনাদের কাছে একটু জানতে চাই। 5% আমরা মানি না, আমাদেরকে 20% দিতে হবে বাড়ি ভাড়া। আমাদের ট্রেনিং দেয়, যে ট্রেনিংটার ক্ষেত্রে আমাদের অনেকই ফায়দা হয় না। ওখানে আমাদের অতিরিক্ত টাকা খরচ করে, যেই টাকাগুলো মাত্র মনে হয় 5% আমরা পাই, আর বাকিগুলো বিভিন্ন আমলারা বিভিন্ন লোকেরা খেয়ে ফেলে। সেই টাকাগুলো যদি আমাদের ট্রান্সফার করে, বর্তমানে কোনো খাতে হাত দেওয়া দরকার নেই, এই একটা খাতে হাত দিলে আমাদের বাসা ভাড়া চিকিৎসা ব্যবস্থাটা চলে আসে। দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলেও জানান শিক্ষক নেতারা। শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের সাথে চলমান আন্দোলনে সংহতি জানান বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম, এখানেই শেষ করলাম না। আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে হবে। আবারও বলছি, সরকারের প্রতি আমাদের একটা আহ্বান, আপনারা যে যুক্তিসঙ্গত আন্দোলনের সহিত একাত্মতা পোষণ করেছেন তা এনাফ না, বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যদি আজকে সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন হয়, রাতের মধ্যে আমরা এই শহীদ মিনার খালি করে চলে যাব, ঠিক না? আমরা চাই আমাদের ন্যায্য দাবিটা যাতে মেনে নেওয়া হয়। এই 9,300 টাকা দিয়ে আর 12,500 টাকা দিয়ে আমরা ভাই কিভাবে জীবনযাপন করব? আপনারা বড় দল হিসাবে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমাদের আস্থা আছে মহাসচিবের উপর, আপনাদের উপর। আশা করি আপনারা আমাদের এই ন্যায্য দাবির ব্যাপারে শক্ত অবস্থান নিয়ে আমাদের দাবি আদায়ের ব্যাপারে আপনারা অত্যন্ত শক্ত ভূমিকা রাখবেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা গত 9 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের আন্দোলনের কারণে এমপিওভুক্ত স্কুলগুলোতে ক্লাস পরীক্ষা সবই বন্ধ রয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ এলাকা আগুনে অন্তত 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম। ভয়াবহ এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে ব্যবসায়িক ফায়দা লুটতেই পাশের দেশ এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। শনিবার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে পুড়ে যায় হাজারো আমদানি পণ্য। ভয়াবহ এই আগুনে এক ঔষধ শিল্পেরই কাঁচামাল পুড়েছে 200 কোটি টাকার, এক্সেসরিজ পণ্যের 23 কোটি এবং চামড়া খাতের 12 কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়েছে। সব মিলিয়ে ছোট বড় বিভিন্ন খাতের 12,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এমন দাবি করলেন রপ্তানিকারকরা। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। এই মুহূর্তে আমাদের যে দাবি, সে দাবিগুলি হচ্ছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষয়ক্ষতির নিরূপণ শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বীমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে। বিভিন্ন খাতের উদ্বিগ্ন ব্যবসায়ীরা বলছেন শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাও এখন ঝুঁকিতে রয়েছে। সুরক্ষিত জায়গায় একের পর এক অগ্নিকাণ্ডকে কোনোভাবেই কাকতালীয় ভাবা ঠিক হবে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। অনেক বায়ার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, অনেক বায়ার যারা আসার কথা ছিল তারা আসবে কিনা চিন্তা করছে। আমাদেরকে এমনভাবে এই ক্ষতিটা নিয়ে যাচ্ছে, যেতে 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 এটা এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছে। এরপর আমাদের ঘরবাড়ি পুরানোর সময় আমাদের দেখেন দেশটা এমন একটা জিও পলিটিক্যাল লোকেশনে আছে, এখানে অনেকের চোখ পড়েছে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে, বহির্বিশ্বে আপনার ভাবমূর্তি নষ্ট হয় সেটা করার জন্য একটা ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের চিন্তা ভাবনা আছে যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে পারে, আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তাই হচ্ছে। এদিকে আগুন লাগার দুদিন পরও সোমবার দিনভর কার্গো গেটের সামনে প্রতীক্ষায় ছিলেন সিএনএফ এজেন্ট ও আমদানিকারকরা। আমাদের পার্টি আমাদেরকে ইনফর্ম করছে 2 রুলের একটা ফ্যাব্রিক ছিল, এটা মাল নাকি 17 তারিখে আসছে। তো এই ব্যাপারে আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি, কারণ বিমানে যা কিছু আসলে সব তো পুড়ে গেছে, আমরা তথ্য কোনো কালেক্ট করতে পারতেছি না।
কার্গো ভিলেজের আগুনের ঘটনায় ৮ নম্বর গেট বন্ধ থাকায় এদিন বিকেলে ৯ নম্বর গেট দিয়েই শুরু হয়েছে আমদানি পণ্যের খালাস। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের প্রযুক্তিগত আধুনিকায়নের সাথে প্রচলিত ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আগুন নেভাতে পর্যাপ্ত পানি না পাওয়া এক্ষেত্রে বড় সমস্যা হয়ে দেখা দেয়। এমনকি বিশেষায়িত এলাকা ইপিজেডেও আগুন নিয়ন্ত্রণে পানির সংকটে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এজন্য সংশ্লিষ্ট সরকারি বেসরকারি তদারকি সংস্থাগুলোর কাজে আরও স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অগ্নি নির্বাপন বিশেষজ্ঞের। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। চট্টগ্রাম ইপিজেডে ৮ তলা ভবনের ৫ম তলায় আগুন লাগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে। অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট নিয়ন্ত্রণে নিজেদের গাড়িতে আনা পানি ব্যবহার করতে থাকে। বিকাল ৫টা পর্যন্ত ভবনের ওপরের ৩টি ফ্লোর দাউ দাউ করে জ্বলতে দেখা যাচ্ছিল। এক পর্যায়ে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু আশপাশের উৎস থেকে পানি আনার চেষ্টা করেও হিমশিম খেতে হচ্ছিল ফায়ার সার্ভিসকে। পর্যাপ্ত পানির যোগান পাওয়া যাচ্ছে, তারপরে রেশনিং করে বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমি বলছি সার্বিক বিষয়গুলো আমার ঊর্ধ্বতন এখানে আর অনেক আছে, আমার কমান্ডার আমাদের এইখানে আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত যেই ভেহিকেল লেটেস্ট অত্যাধুনিক যেগুলো এখানে আছে আমরা এখানে সব প্রয়োগ করেছি। আমাদের এখানে এরিয়াল প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের এখানে টিটিএল রয়েছে। এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেডের মতো বিশেষায়িত এলাকায় আগুন নেভাতে পানির সংকট সংশ্লিষ্টদের অনিয়মের বিষয়টি সামনে চলে আসছে। ফায়ার সেফটি বিশেষজ্ঞ বলছেন, ভবন নির্মাণ ও কার্যক্রম অনুমোদনের প্রতিটি পর্যায়ে তদারকি স্বচ্ছতা ও কঠোরতা জরুরি। আগুন ধরে সব ফ্লোরে আগুন হয়ে গেল, 100 গজ দূরে ছিল আপনার ফায়ার সার্ভিস, তাহলে আগুন ধরলো তাহলে নিভাইতে পারলো না কেন? তাহলে তাদের নিজস্ব ওই বিল্ডিংয়ের নিজস্ব কোনো আগুন নিভানোর সিস্টেম ছিল না। কিন্তু আগুন লাগার পরে আবার নিচের দিকে চলে আসলো, এটা অনেকগুলা জিনিস এর ভিতরে জড়িত আছে। স্ট্রাকচারাল ইন্ট্রিগিটি এগুলো দেখতে হবে যে কেন এটা হলো। ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোর বহুতল ভবনে আগুন নেভানোর জন্য প্রযুক্তির ব্যবহার করতেও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। বিশেষ করে শহর অঞ্চলের রাস্তাঘাট ও অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয় না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ভারতের তুলনায় বাংলাদেশের পরিসংখ্যান অনেক বেশি নির্ভরযোগ্য বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। জাতীয় পরিসংখ্যান দিবস নিয়ে পরিসংখ্যান ব্যুরো আয়োজিত এক সেমিনারে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে আলোচকরা জানান, সঠিক পরিকল্পনার জন্য সঠিক তথ্যের বিকল্প নেই। পরিসংখ্যানে স্বচ্ছতা না থাকলে বিভ্রান্তি ছড়াতেই পারে। তাই বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে বিবিএসকে আরও দায়িত্বশীল হবার তাগিদ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নের পরিমাপ হিসেবে জিডিপি প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই, কেননা এতে দেশের প্রকৃত চিত্র মাপা যায় না। বিশ্বাসযোগ্য সরকারি ডাটা উৎপাদনের খরচকে অন্যতম বিনিয়োগ বলেও মন্তব্য করেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই দেশ যেমন কারো বাপের না, তেমনি কোনো পরিবারেরও না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রফিকুল ইসলাম অভিযোগ করেন, জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি দল গণভোট ও নির্বাচন একই দিনে করার অপচেষ্টা চালাচ্ছে। বলেন, সরকার দলকানা লোক দিয়ে দেশ পরিচালনা করতে চাইলে ফ্যাসিস্ট হাসিনার পরিণতি ভোগ করতে হবে। এ সময় নোয়াখালীতে জামাতের ওপর হামলাকারীদের ধরতে ব্যর্থ হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে জানান বক্তারা। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন, আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই।
নভেম্বরে গণভোট এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ জানান, পুরনো বন্দোবস্তে নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাবার চেষ্টা করলে তাদের জনতা প্রতিহত করবেন। বলেন, জুলাই রক্ত এবং জীবনের পর কোনো অবস্থাতেই আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে যেত প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ একাত্মতা ঘোষণা করে। বগুড়া এনসিপির সমন্বয় সভায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ এনসিপি নেতাদের। জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা চলার সময় অডিটোরিয়ামের বাইরে পরপর 2টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে মুহূর্তেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অপর ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে এবং নিরাপত্তা জোরদার করে। এনসিপির স্থানীয় নেতারা ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে উল্লেখ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছেন না তারা। এর আগে জয়পুরহাটে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় যোগ দেন তিনি। জানান, পোষা বিরোধী দল হতে এনসিপি রাজনীতিতে আসেনি। এখনই যদি তারা এতটা আস্ফালন করতে পারে, তাহলে নির্বাচনকে সামনে রেখে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওইরকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়। আমরা এটাকে কখনো মনে করি এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তার এই নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী এজেন্সিকে তারা যেন ওই রকম স্ট্রং নির্দেশনা দেন। আরো কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এরমান সালেহ প্রিন্স বলেছেন, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না। ময়মনসিংহের হালুয়াঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ছাত্র দলের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির এ নেতা। বিএনপি ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। চান্দনা চৌরাস্তা এলাকায় দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে নেতাকর্মীরা মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় তারা দলীয় কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মহিলা সমাবেশ হয়েছে। রামগড় পর্যটক লেক পার্কে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাফিজ আহমদ ভুইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দাওয়ান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মডেল উপজেলা যুবদল। মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেলের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে ছাত্র যুব সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার। এ সময় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলের সমালোচনা করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর ক্ষোভ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের চাঁদপুর গ্রামে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় জেএসডি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেখলাম নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে অধ্যক্ষ গাজী গিয়াসউদ্দিন আহমদ স্মৃতিবৃত্তি 2025 প্রদান অনুষ্ঠান। শিবপুর উপজেলার জয়নগর অনার্স কলেজের সেমিনার কক্ষে 45 জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বৃত্তি, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা কল্যাণ সমিতির ঢাকার সভাপতি ও কনসালটেন্ট ভাস্কুলার সার্জন ডাক্তার মোহাম্মদ বজলুল গনি ভুইয়া। সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান ভুইয়া। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন এতে।
দেশের প্রায় 50 লাখের বেশি মানুষ এখন হাড় ক্ষয়জনিত জটিলতায় ভুগছেন। বিশ্ব হাড় ক্ষয় দিবস উপলক্ষে এক সেমিনারে উঠে এসেছে এই তথ্য। হাড়ের স্বাস্থ্যের অবহেলা অগ্রহণযোগ্য এই প্রতিপাদ্য সামনে রেখে পালন হয় দিবসটি। নিটোর পরিচালক প্রফেসর ডাক্তার আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, ডাক্তার রাজীব মাহমুদ সহ আরও অনেকে। পরে জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটের সামনে থেকে র্যালি বের করা হয়। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো মাছে ভাতে বাঙালি রান্না প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহান শারমিন। রান্না প্রতিযোগিতায় প্রথম হন নূরজাহান, দ্বিতীয় ফেরদৌসারা খান ও তৃতীয় হন নূর হোসেন। 30তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছে। বিশুদ্ধ কুরআন চর্চা ও কুরআনের প্রচার প্রসারের লক্ষ্যে এই আয়োজন হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা বিভাগ উত্তর জোন 4 গুলশান থানার উদ্যোগে এই কর্মসূচি হয়। এতে উপস্থিত ছিলেন বরেণ্য ওলামায়ে কেরাম, হুফফাজে ইজাম ও বিশিষ্ট ব্যক্তিরা। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি HQM মোকাররম হোসেন ভুইয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলাধুলার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। 22 অক্টোবর থেকে শুরু হচ্ছে কাভা কাপ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের অধীনে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার 6টি দেশ। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে থাকছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের মোকাবেলা করবে। প্রতিদিন 3টা করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। কিউট বিএসপি স্পোর্টস কার্নিভালে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন সাজ্জাদ হোসেন মুকুল। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর বার্ষিক ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিএসপি এর সভাপতি রেজাউনুজ্জামান রাজীবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। ম্যাক্স গ্রুপ 34তম জাতীয় সাঁতারের প্রথম দিনেই 5টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে 4 দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী 8টি স্বর্ণসহ 19টি পদক নিয়ে শীর্ষে আছে। 3টি স্বর্ণসহ 13 পদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলায় অনেকেই হতাশ বলেন মির্জা ফখরুল। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টার অভিযোগ। জুলাই হত্যার ঘটনায় শেখ হাসিনাকে নিরপরাধ দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। ট্রাইব্যুনালে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে, ইসিকে শীর্ষ পদাধিকারীদের আশ্বাস। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহজালালের কার্গো ভিলেজে আগুনে 12,000 কোটি টাকার ক্ষতি, দাবি ব্যবসায়ীদের। ষড়যন্ত্র এবং ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা বলে অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।